আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। আফগানিস্তান থেকে নারী সেজে পালিয়েছিলেন বিন লাদেন। বাণিজ্য ইস্যুতে ট্রাম্পের চাপে কোণঠাসা মোদি। আবারও প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার ইঙ্গিত কমলা হ্যারিসের। যুদ্ধাবস্থা তৈরির অভিযোগ ভেনেজুয়েলার। নিরপেক্ষ প্রশাসনের হাতে ক্ষমতা দিতে সম্মত হামাস ফাতা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত। এছাড়া আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আফগানিস্তান থেকে নারী সেজে পালিয়েছিলেন বিন লাদেন। আল কায়দার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেন 2001 সালে মার্কিন অভিযানের সময় আফগানিস্তানে তোরাবোড়া পাহাড় থেকে নারীর বেশে পাকিস্তানে পালিয়ে গিয়েছিলেন। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সাবেক কর্মকর্তা জন কিরিয়াকু ভারতের সংবাদ মাধ্যম এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন দাবি করেছেন। 2001 সালের 11 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী হামলার পর আফগানিস্তানে তোরাবোড়া পাহাড়ে আল কায়দার নেতা লাদেন সহ অন্য সদস্যদের বিরুদ্ধেও এই অভিযান চালিয়েছিল মার্কিন বাহিনী। পাকিস্তানি সিআইএ সন্ত্রাস বিরোধী অভিযানের প্রধান ছিলেন তিনি। এএনআইয়ের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে কিরিয়াকু বলেন, তারা জানতেন না যে সেন্ট্রাল কমান্ডের কমান্ডারের দুভাষী আসনে আল কায়দার একজন সদস্য ছিলেন। তিনি পরিচয় লুকিয়ে মার্কিন সেনাবাহিনীতে ঢুকে পড়েছিলেন। কিরিয়াকু বলেন, প্রথমে বলতে হয় ওই সময়টাতে যুক্তরাষ্ট্র ঘটনা ঘটার পর প্রতিক্রিয়া দেখিয়েছিল, আগ বাড়িয়ে কিছু করেনি। মনে আছে, আফগানিস্তানে বোমা হামলা শুরু করার আগে আমরা 1 মাসের বেশি সময় অপেক্ষা করেছি। আমরা সচেতনভাবে কাজ করতে চেয়েছি, আমরা আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নিতে চাইনি। আমরা ওই অঞ্চলে অবস্থান নেওয়ার জন্য 1 মাস অপেক্ষা করেছি। সিআইএ সাবেক কর্মকর্তা বলেন, এরপর আমরা আল কায়দার ঘাঁটি হিসেবে পরিচিত জায়গাগুলোতে হামলা শুরু করি। এগুলোর বেশিরভাগই দক্ষিণ ও পূর্ব আফগানিস্তানের পোস্ত অঞ্চলে ছিল। 2001 সালের অক্টোবরে আমাদের মনে হয়েছিল যে আমরা তোরাবোড়া পাহাড়ে ওসামা বিন লাদেন এবং আল কায়দার নেতৃত্বকে কোণঠাসা করে ফেলেছি। এই কর্মকর্তা আরও বলেন, সেন্ট্রাল কমান্ডের কমান্ডারের দুভাষী যে আসলে আল কায়দার একজন সদস্য ছিলেন তা আমরা জানতেন না। তিনি মার্কিন সেনাবাহিনীতে অনুপ্রবেশ করেছিলেন, তাই আমরা ভেবে বসেছিলাম যে বিন লাদেনকে আমরা কোণঠাসা করতে পেরেছি। আমরা তাকে পাহাড় থেকে নামে আসার জন্য বলেছিলাম। যুক্তরাষ্ট্রে 2001 সালের 11 সেপ্টেম্বর 9/11 সন্ত্রাসী হামলার পর মার্কিন বাহিনী আফগানিস্তানে তোরাবোড়া পাহাড়ে আল কায়দার সদস্যদের কোণঠাসা করার পর তারা পাকিস্তানে পালিয়ে যান। পরে যুক্তরাষ্ট্র 2011 সালের মে মাসে পাকিস্তানের উত্তরে অবস্থিত অ্যাবোটাবাদ শহরে ওসামা বিন লাদেনকে খুঁজে পায়। 2011 সালের 2 মে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী গোপন স্থানে অভিযান চালিয়ে তাকে হত্যা করে। ওই অভিযান এবং সে সময় যুক্তরাষ্ট্রের পাকিস্তানি গোয়েন্দা বাণিজ্য ইস্যুতে ট্রাম্পের চাপে কোণঠাসা মোদি। বিশ্বের 2 বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র যুক্তরাষ্ট্র ও ভারতের সম্পর্ক সাম্প্রতিক সময়ে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। বাণিজ্য, জ্বালানি আমদানি ও ভূ রাজনৈতিক অবস্থান নিয়ে 2 দেশের সম্পর্কের মধ্যে দেখা দিয়েছে নতুন জটিলতা। বিশেষত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি কড়া অবস্থান নিয়েছেন, যা আগামী দিনে 2 দেশের বাণিজ্যিক সম্পর্কের ওপর প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি ঘটছে এমন সময় যখন যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে নতুন এক বাণিজ্য চুক্তির আলোচনাকে ঘিরে অগ্রগতি দেখা দিয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী 2 পক্ষই এখন চুক্তির কাছাকাছি পৌঁছেছে। তবে ট্রাম্প তার বক্তব্যে ভারতের বাণিজ্য নীতিকে অন্যায্য বলে উল্লেখ করে মোদিকে পরোক্ষভাবে চাপ দিয়েছেন। তার দাবি, ভারত যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করে আসছে, যা পারস্পরিক বাণিজ্যের ভারসাম্য নষ্ট করছে। এই সপ্তাহে প্রচারিত এক আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষণমূলক অনুষ্ঠানে বিষয়টি নিয়ে বিশদ আলোচনা হয়। অনুষ্ঠানে বলা হয়, ট্রাম্প প্রশাসনের সময় থেকেই যুক্তরাষ্ট্র ভারতের ওপর চাপ দিয়ে আসছে যাতে তারা মার্কিন কৃষিপণ্য, ওষুধ ও প্রযুক্তি পণ্যের ওপর শুল্ক কমায়। একই সঙ্গে ভারতও চায় যুক্তরাষ্ট্র তার ইস্পাত ও অ্যালুমিনিয়াম রপ্তানিতে আরোপিত সীমাবদ্ধতা তুলে নিক। এই টানাপোড়েনি 2 দেশের বাণিজ্য সম্পর্ককে দীর্ঘদিন ধরে জটিল অবস্থায় রেখেছে। বিশেষজ্ঞদের মতে, ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য ইঙ্গিত দিচ্ছে যে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ভারতের প্রতি আরও কঠোর অবস্থান নিতে পারে। এক আন্তর্জাতিক অর্থনীতিবিদ বলেন, ট্রাম্পের ভাষায় স্পষ্ট বার্তা রয়েছে, ভারত যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সহযোগিতা বাড়াতে চায় তাহলে তাদের বাজার আরও উন্মুক্ত করতে হবে। তবে এই পরিস্থিতি শুধু বাণিজ্যের মধ্যেই সীমাবদ্ধ নয়। ট্রাম্প প্রশাসন ভারতের রাশিয়ার ওপর নির্ভরশীল জ্বালানি আমদানিকেও নজরে রেখেছে। বিশ্লেষকেরা বলছেন, রাশিয়া থেকে ভারতের অপরিশোধিত তেল আমদানির হার উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় ওয়াশিংটন উদ্বিগ্ন। তারা মনে করে এটি মার্কিন নিষেধাজ্ঞা ব্যবস্থাকে দুর্বল করছে এবং মস্কোর অর্থনীতিকে পরোক্ষভাবে শক্তিশালী করছে।
এদিকে ভারতের পররাষ্ট্রনীতিতেও চলছে সূক্ষ্ম ভারসাম্য রক্ষা। একদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা ও প্রযুক্তি সহযোগিতা জোরদার করা, অন্যদিকে রাশিয়ার সঙ্গে ঐতিহ্যগত কৌশলগত সম্পর্ক বজায় রাখা, এই দুই দিকেই দিল্লি সমান গুরুত্ব দিতে চাইছে। তাই বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো নতুন চুক্তি হলে সেটি ভারতের জন্য এক ধরনের কূটনৈতিক পরীক্ষা হয়ে দাঁড়াবে। সূত্র ফ্রান্স 24। আবারও প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার ইঙ্গিত কমলা হ্যারিসের। ভবিষ্যতে অবশ্যই কোনো নারী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবেন। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। এ সময় তিনি ভবিষ্যতে আবারও হোয়াইট হাউসের পথে লড়ার ইঙ্গিত দেন। সাক্ষাৎকারে হ্যারিস বলেন তিনি সম্ভবত একদিন প্রেসিডেন্ট হবেন। 2024 সালের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের কাছে পরাজয়ের 1 বছর পর হ্যারিস স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন যে তিনি 2028 সালের নির্বাচনে আবারও প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। তিনি তার সাবেক প্রতিদ্বন্দ্বী ট্রাম্পকে স্বৈরাচারী হিসেবে আখ্যা দিয়েছেন এবং বলেছেন নির্বাচনী প্রচারে ট্রাম্প সম্পর্কে তার সতর্কতা সত্য প্রমাণিত হয়েছে। ডেমোক্রেটিক পার্টি যখন ট্রাম্পের জয়ের কারণ খুঁজছে তখন অনেকেই দায়ী দিচ্ছেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের উপর। তবে সমালোচকদের একাংশের মতে হ্যারিসও আরও স্পষ্ট অর্থনৈতিক বার্তা ও শক্তিশালী প্রচারণা চালাতে পারতেন। বিবিসির সানডে উইথ লরা কুইন্সবার্গ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে হ্যারিস বলেন তার দিদি নাতনিরা জীবদশায় একজন নারী প্রেসিডেন্টকে দেখবে। যখন তাকে জিজ্ঞাসা করা হয় সেই নারীকে আপনি হবেন, তিনি হেসে জবাব দেন সম্ভবত, যা স্পষ্ট ইঙ্গিত দেয় যে তিনি আবারও প্রেসিডেন্ট পদে লড়ার কথা ভাবছেন। তিনি বলেন এখনও কোনো সিদ্ধান্ত নেননি, তবে রাজনীতিতে তার যাত্রা শেষ হয়নি। আমি এখনও থামিনি, আমার পুরো জীবনটাই জনসেবায় কেটেছে, এটা আমার রক্তে মিশে আছে বলেছেন হ্যারিস। সাম্প্রতিক জরিপে তাকে ডেমোক্রেটিক মনোনয়নের দৌড়ে বহিরাগত হিসেবে দেখানো হয়েছে, এমনকি হলিউড তারকা ডুয়েইন দ্য রক জনসনেরও নিচে। তারপরেও হ্যারিস বলেন আমি যদি জরিপ শুনতাম তাহলে প্রথমবারও প্রার্থী হতাম না, দ্বিতীয়বারও না, আর নিশ্চয়ই আজ এখানে বসে থাকতাম না। তিনি দাবি করেন ট্রাম্প সম্পর্কে তার আশঙ্কাগুলো সত্য হয়েছে। ট্রাম্প বিচার বিভাগকে রাজনৈতিক অস্ত্র হিসাবে ব্যবহার করেছেন। হ্যারিস সমালোচনা করেছেন এমন সব ব্যবসায়ী ও প্রতিষ্ঠানকেও যারা ট্রাম্পের চাপের নতি স্বীকার করেছেন। তিনি বলেন অনেকে ক্ষমতার কাছাকাছি থাকতে চেয়েছেন, হয়তো কোনো একত্রীকরণ অনুমোদন পেতে বা তদন্ত এড়াতে, তাই তারা এক স্বৈরাশাসকের পায়ে নতজানো হয়েছেন। হোয়াইট হাউস হ্যারিসের মন্তব্যকে উপহাস করেছে। প্রেসিডেন্টের মুখপাত্র অ্যাবিগেল জ্যাকসন বলেন যখন কমলা হ্যারিস বিপুল ব্যবধানে নির্বাচনে হেরে গেছেন তখন জনগণ স্পষ্ট বার্তা দিয়েছেন তারা তার মিথ্যে বক্তব্য শুনতে চান না। হয়তো তিনি তা বুঝেছেন বলেই এখন বিদেশি মাধ্যমে ক্ষোভ উগরে দিচ্ছেন। হ্যারিস সম্প্রতি প্রকাশ করেছেন তার নির্বাচনী স্মৃতিকথা 107 দিন, যেখানে বর্ণনা করেছেন জো বাইডেন সরে যাওয়ার পর মাত্র 107 দিনে তিনি কিভাবে নির্বাচনী প্রচারণা চালিয়েছিলেন। সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয় বাইডেনকে কি আরও আগে সরে যেতে বলা উচিত ছিল। হ্যারিস বলেন এটা কখনোই জানা যাবে না, সেই যদির গল্পই হয়তো আমেরিকার ইতিহাস বদলে দিতে পারত। বিশ্লেষকরা বলেন ডেমোক্রেটিক পার্টি এখনও আত্মসমালোচনার পর্যায়ে রয়েছে। হ্যারিসের বক্তব্য অনুযায়ী তিনি প্রচারণা দেরিতে শুরু করেছিলেন, তাই মানুষের কাছে পৌঁছানো কঠিন হয়েছিল। সময়ের অভাবে তিনি বাসস্থান, শিশু সেবা এবং জীবনযাত্রার ব্যয় ইস্যুতে নিজের পরিকল্পনা পুরোপুরি তুলে ধরতে পারেননি। বর্তমানে হ্যারিস যুক্তরাষ্ট্রের বই প্রচারণা সফরে আছেন, তবে তার আচরণ ও আত্মবিশ্বাস দেখে মনে হয় এটি হতে পারে তার নতুন প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণার সূচনা। যুদ্ধাবস্থা তৈরির অভিযোগ ভেনেজুয়েলার। যুক্তরাষ্ট্র ক্যারিবিয়ান সাগরে বিশ্বের সবচেয়ে বড় রণতরী মোতায়েনের পর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দেশটির বিরুদ্ধে বানোয়াট যুদ্ধাবস্থা তৈরির অভিযোগ করেছেন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেক্সেথ শুক্রবার ভূমধ্য সাগরে থাকা জেরাল্ড আর ফোর্ড রণতরীকে অগ্রসর হওয়ার নির্দেশ দেন। এটি 90টি পর্যন্ত যুদ্ধবিমান বহন করতে পারে। তারা একটি নতুন চিরস্থায়ী যুদ্ধের বাহানা তৈরি করছে। মাদুরো রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমকে বলেছেন তারা আর কখনো যুদ্ধে জড়াবে না অঙ্গীকার করেছিল এবং তারা এখন বানোয়াট যুদ্ধ পরিস্থিতি তৈরি করছে। রণতরী বা যুদ্ধজাহাজ, পারমাণবিক সাবমেরিন ও F-25 যুদ্ধবিমান পাঠানোর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ক্যারিবিয়ান অঞ্চলে নিজেদের সামরিক উপস্থিতি বাড়াচ্ছে। দেশটি বলছে তাদের অভিযানের লক্ষ্য মাদক পাচারকারীরা। পাচারকারীদের লক্ষ্য করে বিমান হামলার কথাও জানিয়েছে যুক্তরাষ্ট্র। হেক্সেথ বলেছেন ক্যারিবিয়ান সাগরে শুক্রবার হামলায় 6 জন পুরুষ মাদক সন্ত্রাসী নিহত হয়েছে। তিনি বলেছেন যেই জাহাজে হামলা করা হয়েছে সেটি ট্রেন দে আরাগুয়া নামের একটি অপরাধমূলক সংগঠনের। এই হামলার নিন্দা হচ্ছে ওই অঞ্চলে এবং বিশেষজ্ঞরা এর আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। ট্রাম্প প্রশাসন বলেছে তারা মাদক পাচারের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করছে। যদিও বিশেষজ্ঞ ও কংগ্রেসের কিছু সদস্য অভিযোগ করেছেন যে এই অভিযান মূলত মাদুরোর সরকারকে অস্থিতিশীল করার জন্য করা হচ্ছে। মাদুরো দীর্ঘদিন ধরে ট্রাম্পের শত্রু এবং তাকে মাদক পাচারকারী সংগঠনের নেতা হিসেবে অভিযুক্ত করেছেন ট্রাম্প। তারা প্রত্যাখ্যান করেছেন। এটা হলো সরকার পরিবর্তন, তারা সম্ভবত আগ্রাসন করবে না আশা করা হচ্ছে, যে এটি একটি সতর্ক সংকেত। চ্যাথাম হাউসের ল্যাটিন আমেরিকা বিষয়ক একজন সিনিয়র ফেলো ডক্টর ক্রিস্টোফার সাবাতিনি বিবিসিকে বলেছেন। তিনি বলেন ভেনেজুয়েলার সামরিক বাহিনী ও মাদুরোর ঘনিষ্ঠদের মধ্যে হামলার ভয় দেখানোর জন্য সামরিক পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র, যাতে করে
তারা মিস্টার মাদুরোর বিরুদ্ধে অবস্থান নেয়। পেন্টাগন শুক্রবার বলেছে রণতরী জেনারেল রারফোর্ড যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় কমান্ডের আওতায় থাকবে। এই কমান্ডের অধীনেই আছে মধ্য আমেরিকা, দক্ষিণ আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চল। এর মুখপাত্র শিয়ান পার্নেল বলেছে অতিরিক্ত ফোর্স মাদক পাচার প্রতিরোধে এখনকার সক্ষমতাকে আরও বাড়াবে। রণতরী মোতায়েন করার কারণে স্থলভাগে হামলা পরিচালনা সক্ষমতাকে জোরদার করবে। ট্রাম্প ভেনেজুয়েলার ভূমিতে হামলার কথা বারবারই বলছেন। আমরা নিশ্চিতভাবেই এখন স্থলভাগের দিকে তাকাচ্ছি, কারণ সাগর আমাদের নিয়ন্ত্রণে, চলতি সপ্তাহের শুরুতে বলেছেন তিনি। সিএনএন সংবাদ দিয়েছে যে ট্রাম্প ভেনেজুয়েলার ভেতরে মাদক পাচার রুট ও কোকেন তৈরির জায়গাগুলোতে হামলার বিষয়টি বিবেচনা করছেন। এখন শুধু সিদ্ধান্ত চূড়ান্ত করাই বাকি। বিমানবাহী রণতরীটিকে 3 দিন আগে ক্রোয়েশিয়ার উপকূলে দেখা গেছে। এটি মোতায়েনের কারণে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি আরও শক্তিশালী হল। একই সাথে এটি ভেনেজুয়েলার সাথে উত্তেজনাও বাড়াতে যাচ্ছে। দেশটির সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই ওয়াশিংটন মাদক পাচারকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার অভিযোগ করে আসছে। রণতরীটি জেট ও বিমান পরিবহন করতে পারে, এতে ক্ষেপণাস্ত্র ও অন্য উপকরণও পরিবহন করা যায়। যুক্তরাষ্ট্র সাম্প্রতিক সপ্তাহে নৌকা লক্ষ্য করে সিরিজ হামলা করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে মাদক পাচার প্রতিরোধের চেষ্টা হিসেবে বর্ণনা করেছেন। শুক্রবার যে হামলার কথা বলা হয়েছে সেটি ছিল এ ধরনের 10ম হামলা। এর বেশিরভাগই হয়েছে দক্ষিণ আমেরিকার ক্যারিবিয়ান অঞ্চলে, আর 21 ও 22 অক্টোবর হয়েছে প্রশান্ত মহাসাগরীয় এলাকায়। যুক্তরাষ্ট্রের কংগ্রেসের রিপাবলিকান ও ডেমোক্র্যাট দলীয় সদস্যরা এ ধরনের হামলার আইনি বৈধতা এবং প্রেসিডেন্টের কর্তৃত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। গত 10 সেপ্টেম্বর হোয়াইট হাউসকে চিঠি লিখেছেন 25 ডেমোক্র্যাট সেনেটর। তারা অভিযোগ করেছেন যে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হতে পারে এমন প্রমাণ ছাড়াই একটি নৌকাযানে হামলা করা হয়েছে। কেন্টাকি রিপাবলিকান সিনেটর বলেছেন এ ধরনের হামলার জন্য কংগ্রেসের অনুমোদন নিতে হয়। ট্রাম্প বলেছেন এ ধরনের হামলার আদেশ দেওয়ার আইনি কর্তৃত্ব তার আছে। ওদিকে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন যদি লোকজন মাদকের নৌকা উড়িয়ে দেওয়া বন্ধ দেখতে চান তাহলে যুক্তরাষ্ট্রে মাদক পাঠানো বন্ধ করুন। যুক্তরাষ্ট্রের এ ধরনের হামলায় এত পর্যন্ত 43 জন মারা গেছে বলে পিটেক্সে শুক্রবার জানিয়েছেন, সূত্র বিবিসি। নিরপেক্ষ প্রশাসনের হাতে ক্ষমতা দিতে সম্মত হামাস ফাতা। যুদ্ধবিরতির পর গাজার অভ্যন্তরে নিরাপত্তা পর্যবেক্ষণ ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য রাজনৈতিক প্রভাবমুক্ত নিরপেক্ষ প্রশাসনিক কমিটি গঠনে সম্মত হয়েছে ফিলিস্তিনের প্রধান রাজনৈতিক সংগঠনগুলো। নিরপেক্ষ এ প্রশাসনের হাতে গাজা পরিচালনার দায়িত্ব দেওয়ার বিষয়ে একমত হয়েছে হামাস ও ফাতা সহ অন্যান্য মুক্তিকারী সংগঠন। কায়রোতে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে হামাসের ওয়েবসাইটে বলা হয়েছে। এদিকে গাজায় যুদ্ধবিরতি সম্পন্ন কার্যকর ও টেকসই করতে বেসামরিক সামরিক সমন্বয় কেন্দ্র সিভিল মিলিটারি কোঅর্ডিনেশন সেন্টার নামের একটি সংস্থা গঠন করেছে যুক্তরাষ্ট্র। সেই সংস্থার বেসামরিক প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ইয়েমেনের সাবেক মার্কিন রাষ্ট্রদূত স্টিভেন ফ্যাগিনকে। অন্যদিকে ফিলিস্তিনের নবলুস শহরের জন্য উপহার হিসেবে পাঠানো চিকিৎসা সরঞ্জাম ও অগ্নি নির্বাপন সামগ্রী সহ ফায়ার ইঞ্জিন জব্দ করেছে ইসরায়েলের কাস্টমস কর্তৃপক্ষ। স্কটল্যান্ডের দমকল কর্মীদের পাঠানো উপহার ফেরত নিতে হতে পারে বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান। এই ঘটনায় ফায়ার ব্রিগেড ইউনিয়ন FBU বিষয়টি যুক্তরাজ্যের পার্লামেন্টে তুলেছে। মানবিক সরঞ্জাম ধারের দাবিতে 14,000-এর বেশি স্বাক্ষর সংগ্রহ করে লন্ডনে ইসরায়েলি দূতাবাসের সামনে বিক্ষোভ করা হয়েছে। খবর আল জাজিরার। গাজা উপত্যকা পরিচালনার দায়িত্ব একটি অস্থায়ী নিরপেক্ষ প্রশাসনিক কমিটির কাছে হস্তান্তর করা হবে। এই প্রশাসনিক কমিটি আরব দেশসমূহ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতায় গাজায় মৌলিক সেবা পরিচালনা করবে। এছাড়াও যৌথ বিবৃতিতে জাতীয় লক্ষ্যকে সামনে রেখে সকল দলের ঐক্যবদ্ধ অবস্থান গড়ে তোলার আহ্বান জানানো হয়। দলগুলো ফিলিস্তিন মুক্তি সংস্থা PLO পুনরুজ্জীবনের মাধ্যমে ফিলিস্তিনি জনগণের একমাত্র বৈধ প্রতিনিধি হিসেবে তার ভূমিকা শক্তিশালী করার আহ্বান জানিয়েছে। দীর্ঘদিন ধরে পশ্চিম তীরের নেতৃত্ব দিয়ে আসছে PLO ফাতা। এই সংগঠনের সঙ্গে আদর্শ ছাড়াও রাজনৈতিক বিরোধ রয়েছে হামাসের। তবে বর্তমান প্রেক্ষাপটে কায়রোতে হামাস ও ফাতা প্রতিনিধি দলের মধ্যে মার্কিন সমর্থিত গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা হয়েছে। উভয় পক্ষ ভবিষ্যতেও বৈঠক চালিয়ে যাওয়ার এবং ইসরায়েলি সরকারের চ্যালেঞ্জ মোকাবেলায় ফিলিস্তিনি অভ্যন্তরীণ ঐক্য জোরদার করার বিষয়ে একমত হয়েছে। এই বিষয়ে হামাসের মিত্র ইসলামিক জিহাদ সহ PLO-ভুক্ত গণতান্ত্রিক ফ্রন্ট ও পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ ফিলিস্তিনের নেতাদের সঙ্গে আলোচনা করেছেন মিশরের গোয়েন্দা প্রধান হাসান রাশাদ। এদিকে গাজার বেসামরিক প্রধান হিসেবে ফ্যাগিনকে নিয়োগদানের তথ্য নিশ্চিত করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। 2022 সালে ফ্যাগিনকে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ইয়েমেনে নিয়োগ দিয়েছিল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। নতুন দায়িত্ব লাভের আগ পর্যন্ত এই পদেই ছিলেন তিনি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে, গাজায় যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত 20 পয়েন্ট সম্বলিত যুদ্ধ পরিকল্পনার পরিপূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করতে সিভিল মিলিটারি কোঅর্ডিনেশন সেন্টার নামের একটি সংস্থা গঠন করা হয়েছে। সেই সংস্থার বেসামরিক প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে ইয়েমেনের বর্তমান মার্কিন রাষ্ট্রদূত স্টিভেন ফ্যাগিনকে। গত সপ্তাহে দক্ষিণ ইসরায়েলের কিরিয়াত গাত শহরে সামরিক বেসামরিক সমন্বয় কেন্দ্রের সদর দপ্তর উদ্বোধন করা হয়েছে। ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিব থেকে কিরিয়াত গাত 56 কিলোমিটার দূরে অবস্থিত। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জারেদ কুশনার ইতোমধ্যে সামরিক বেসামরিক সমন্বয়
পরিচালনা কেন্দ্রের সদর দপ্তর ঘুরে দেখেছেন। গত বছর স্কটল্যান্ডের দমকল কর্মীরা চিকিৎসা সরঞ্জাম ও অগ্নি নির্বাপন সামগ্রী সহ ফায়ার ইঞ্জিন পুনর্নির্মাণ করে পাঠান, কিন্তু 15 মাস পেরিয়ে গেল নাবলুসের ফায়ার সার্ভিস এখনও তা হাতে পায়নি। ইসরায়েলি কর্তৃপক্ষ 2024 সালের জুলাইয়ে আশদুদ বন্দরে গাড়িটি আটক করে এবং নাবলুস প্রশাসনের কাছে $21,271 শুল্ক দাবি করে। তাদের দাবি, গাড়িটি রাইট হ্যান্ড ড্রাইভ হওয়ায় পশ্চিম তীরে তা চালানো সম্ভব নয়। তবে স্কটিশ দমকল কর্মীরা জানান, 2011 সালে অনুরূপ একটি ফায়ার ইঞ্জিন আটক থাকার পর লেফট হ্যান্ড ড্রাইভে রূপান্তর করে ব্যবহার করা হয়েছিল। এবারও একই ব্যবস্থা নেওয়ার প্রস্তাব দেওয়া হলেও ইসরায়েলি কর্তৃপক্ষ তা প্রত্যাখ্যান করেছে। ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা ইসরায়েলকে মানবিক সহায়তার প্রবেশপথ সহজ করতে আহ্বান জানিয়েছে। হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি পর্যবেক্ষণে গাজার আকাশে নজরদারি ড্রোন ছেড়েছে মার্কিন সামরিক বাহিনী। সূত্রের বরাত নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, এই নজরদারি বিমান ইঙ্গিত দেয় যে মার্কিন প্রশাসন ইসরায়েলের ওপর নির্ভর না করে গাজার অভ্যন্তরে কি ঘটছে তা স্বাধীনভাবে জানতে চাইছে। ইসরায়েল ও মার্কিন সামরিক কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়, নজরদারি বিমানগুলো দক্ষিণ ইসরায়েলে সম্প্রতি প্রতিষ্ঠিত মার্কিন ইসরায়েলি সিভিল মিলিটারি কোঅর্ডিনেশন সেন্টারের মিশনে সহায়তা করছে। ইসরায়েলের সম্মতি নিয়ে এই গাজা ভূখণ্ডের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সংহত। এদিকে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের রামবালার রান্টিসে বিয়ে করতে কনের বাড়িতে যাওয়ার পথে বাবাসহ এক বরকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি সেনারা। আউন সাফি নামের ওই বর বাবা মাজেন সাফিকে নিয়ে একটি গাড়িতে রামবালার রান্টি শহরে যাচ্ছিলেন। রান্টি শহরের প্রবেশদ্বারে গেলে ইসরায়েলি সেনারা গাড়িটি আটকায় এবং তাদের প্রথমে আটক ও পরে গ্রেফতার করে নিয়ে যায়। এ সময় দখলদার সেনারা গাড়ির চাবিও নিয়ে যায়।